আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চলো নেটওয়ার্ক বানাই শিখন অভিজ্ঞতা 5 এই শিখন অভিজ্ঞতা 5টি আজ আলোচনা করব। এই পঞ্চম অধ্যায়ে আমরা চলো নেটওয়ার্ক বানাই। তো চলো, এর আগে যারা সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এখন আমরা এই অধ্যায়টির সেশন 1 থেকে ক্লাসটি শুরু করব। ঠিক আছে, আমরা সেশন 1 থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো তোমরা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো, যেন নেক্সট যখনই ভিডিও আপলোড দিই তোমরা সাথে সাথে তা পেয়ে যাও। এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবে না তোমরা কে কোন বিদ্যালয়ে বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো, সেশন 1 এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর। আজকের সেশনটি আমরা শুরু করব একটি সমস্যা সমাধানের মধ্য দিয়ে। এসো নিচের ঘটনাটি পড়ে জাহিনের সমস্যাটি সমাধানের একটি উপায় বের করার চেষ্টা করি। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিন বিদ্যালয়ের একটি ভিডিও প্রতিবেদন বানাচ্ছে। ভিডিওটি সে তাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের একটি কম্পিউটার ব্যবহার করে এডিট করেছে। আজ অনুষ্ঠানের দিন সবার সামনে উপস্থাপনের জন্য জাহিনকে ভিডিওটি বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাখা ল্যাপটপে নিতে হবে। কিন্তু ভিডিও ফাইলটির সাইজ এত বড় হয়ে গিয়েছে যে কোনো পেন ড্রাইভ ব্যবহার করে সেটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। জাহিনের কাছে অন্য কোনো হার্ড ড্রাইভ নেই যে সেটি ব্যবহার করে ভিডিওটি সে স্থানান্তর করবে। জাহিন এখন চিন্তা করছে ভিডিওটি তাহলে কিভাবে সে সবার সামনে উপস্থাপন করবে। তো এখানে দেখো, জাহিনের মতো এমন অবস্থায় আমরা কি করতাম, এসো জোড়ায় কাজ আলোচনা করি এবং বন্ধুরা মিলে কি কি উপায় বের করতে পারতাম তা ছক 5.1-এ লিখি। তো ছক 5.1 এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তরের উপায় আজ আমরা জানবো। তো চলো আমরা সেটা এখানে লিখে ফেলি এবং উত্তরপত্রে চলে যাই। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এর মধ্যে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট বক্সে লিখে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তরের উপায়গুলো নিচে ছকে আমরা লিখে ফেলি। 1. নেটওয়ার্কের মাধ্যমে ফোল্ডার বা ফাইল শেয়ার দিয়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ভিডিও স্থানান্তর করা যায়। 2. পেন ড্রাইভ ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায়। 2. ড্রপ বক্স ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায়। গুগল ড্রাইভ ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায় এবং এটি আরও সহজ। দেন দেখো, 5. মাইক্রোসফট ওয়ান ড্রাইভ ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায়। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করতে ভুলে গেছো, জলদি জলদি কমেন্ট করে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে, আমিও জানতে পারলাম তোমাদের বিদ্যালয়ের নামগুলো। ঠিক আছে, আর অনেকে তোমাদের বিদ্যালয়ের নাম বলেছো, তোমাদের নিজস্ব নাম বলেছো, আমি আজকে উল্লেখ করছি না, যে কোনো একটা ভিডিও উল্লেখ করব। তো যারা আমার ভিডিওটি শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নামগুলো বলেছো, তোমাদের কারণে আমি অনেকগুলো বিদ্যালয়ের নাম জানতে পেরেছি। ঠিক আছে, আমাদের দেশে এতগুলো বিদ্যালয় আছে, ঠিক আছে, এই প্রত্যেকটা নাম আসলে আমি জানতাম না। তো দেখো, আমরা আমাদের উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা এখানে দেখো, জাহিনের সমস্যাটি সমাধানের বেশ কয়েকটি উপায় তো আমরা বন্ধুরা মিলে বের করলাম, কিন্তু এই উপায়গুলো আসলে কতটা কার্যকর, আর কোন পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ ছাড়া এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও আপলোড বা অন্য যে কোনো বড় ফাইল স্থানান্তরের উপায় বা কী। দেখো, আমাদের বাড়িতে বা বিদ্যালয়ে থাকা বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন এর মধ্যে যে কোনো ফাইল আদান প্রদানের সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডিভাইসগুলোকে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে দেয়া। সেটি কিভাবে করা যায় তাই আমরা এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিখব। কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আর কি কি কাজ করা যায়, এসব দলগত আলোচনার মাধ্যমে নেটওয়ার্ক আমাদের কি কি কাজে লাগে বা আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি তা নির্ণয় করার চেষ্টা করি এবং ছক 5.2-এ লিখি। তো চলো আমরা ছক 5.2 আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তাটা আমরা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, তো এখানে 1 2 3 4 5 পর্যন্ত আছে, তো আমরা প্রয়োজনীয়তা এখন লিখব। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা। 1. ফাইল শেয়ারিং। বিভিন্ন দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটার আন্তঃসংযোগের মাধ্যমে তার তথ্য আদান প্রদান এবং প্রক্রিয়াকরণ করে। এর জন্য সম্পূর্ণ সিস্টেমে কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত হয়। ফলে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সময়ের মধ্যে সহজেই ফাইল শেয়ার করা যায়।
এই কারণেই এক কম্পিউটারে সঞ্চিত ফাইল অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়। 2 হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কম্পিউটার নেটওয়ার্কের একটি বড় সুবিধা। দুটি কম্পিউটারকে যখন একটি নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসা হয় তখন আমরা প্রধান যে সুবিধা পাই তা হলো দুটি কম্পিউটার পরস্পরের রিসোর্স শেয়ার করতে পারে। রিসোর্স বলতে এখানে তথ্য এবং হার্ডওয়্যার ডিভাইসকে বোঝায়। নেটওয়ার্কের মাধ্যমে একটি মাত্র হার্ডওয়্যার ডিভাইস একজন ব্যবহার না করে অনেকেই একসঙ্গে ব্যবহার করতে পারে। যেমন এক কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার দ্বারা অন্য কম্পিউটার থেকে প্রিন্ট করা যায়। তাছাড়া এক কম্পিউটারে হার্ড ডিস্কে রক্ষিত ডেটাসমূহ অন্য কম্পিউটার দ্বারা অ্যাক্সেস কিংবা সংরক্ষণ করা যায়। 3 খরচ কম। প্রাতিষ্ঠানিক কাজের জন্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল শেয়ারের প্রয়োজন হয়। প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে খুব সহজে রিসোর্স শেয়ার করা যায়। রিসোর্স শেয়ারিং এর ফলে সিস্টেম বাস্তবায়ন খরচ কমে যায়। 4 অব্যাহত কাজ। দূরে বসেও নেটওয়ার্কের মাধ্যমে অফিসের কাজ করা সম্ভব হয়। ফলে দূরে বা কাছে অব্যাহত বা নিরবিচ্ছিন্নভাবে কাজ করা যায়। 5 নিরাপত্তা। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নেটওয়ার্কের আন্তঃসংযোগ মাধ্যম ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। নেটওয়ার্ক তথ্য পাঠানোর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস বা সিকিউরিটি কি ব্যবহার করা হয়ে থাকে। দেখো, ফলে শুধু নির্দিষ্ট ব্যবহারকারীরাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে এবং এ কারণেই তথ্যের গোপনীয়তা রক্ষা হয়। এই কারণে কিন্তু তথ্যগুলো কি গোপনীয়তা, আমাদের যে গোপন করা হয় তথ্যগুলো সেটা রক্ষা হয়। তো এই ছিল আমাদের উত্তর পত্রটি। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে লিখো নেই, জলদি জলদি লিখে ফেলো সাবস্ক্রাইব করে তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নাম। এতে কি হচ্ছে, তাই আমরা অনেকেই তোমাদের বিদ্যালয়ের নামগুলো জানছি। এখানে আমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতে আসি, তারাও কিন্তু তোমাদের বিদ্যালয়ের নামগুলো জানতে পারতেছে তুমি কোন বিদ্যালয় থেকে ক্লাসগুলো করছো। ঠিক আছে, তোমাদের বিদ্যালয়ের নামগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বিদ্যালয়ের নাম বলেছো, আমি আসলে জানতাম না এত সুন্দর সুন্দর বিদ্যালয়ের নামগুলো আছে আমাদের বাংলাদেশে। তো দেখো, আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি 5.2। তো চলো এখন আমরা নেক্সটে যাব। এখানে দেখো কি আছে, এখানে আছে সেশন 2 নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান। এই ক্লাসটা আমরা নেক্সটে করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 2 নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এবং তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এতে আমাদের মধ্যে ছোট করে পরিচয় হয়ে যাবে এবং তোমাদের বিদ্যালয়ের নামটি অনেকে আমরা জানতে পারবো। তো দেখো, গত সেশনে আমরা নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি আর জেনেছি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত ডিভাইসগুলোতে সহজে তথ্য বা ফাইল আদান প্রদান করা যায়। কিন্তু কম্পিউটারের এই নেটওয়ার্ক বা এই ডিভাইসগুলোতে ডিজিটাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা কি আমরা জানি? আজকের সেশনে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে ধাপে ধাপে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। পরবর্তীতে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে এই জ্ঞান আমাদের কাজে লাগবে। প্রথমে এসো আমরা নিজেরা আলোচনা করে নেটওয়ার্কের কাজের পদ্ধতি নির্ণয়ের চেষ্টা করি। পদ্ধতি নির্ণয়ের চেষ্টা করার পর ছক 5.3 আমাদের ধারণাগুলো লিখি অথবা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তো এখানে দেখো, আমরা সেই ছকটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5.3 নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান পদ্ধতিটা এখানে আমাদের লিখতে হবে। ঠিক আছে, চিত্র সহকারে। ঠিক আছে, এখানে চিত্র একটা দিতে হবে। তো চলো আমরা সেই চিত্রটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং বর্ণনাটার সাথে সাথে লিখে ফেলি। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। আমরা নেটওয়ার্কের মাধ্যমে একটি ইমেল পাঠানোর পদ্ধতি নির্ণয় চেষ্টা করি। নেটওয়ার্কের চিত্রটি নিম্নরূপ। দেখো, এখানে এটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে সার্ভার, প্রেরকের সার্ভার এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রেরকের সার্ভার। দেন এখান থেকে আসে ইন্টারনেটে, এই যেটা হচ্ছে ইন্টারনেটে আসে। দেন দেখো, ইন্টারনেট থেকে আসতেছে এই যে এই সার্ভারে, ওটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে প্রাপক সার্ভার। এটা কিন্তু প্রাপক সার্ভার। ঠিক আছে, এটা প্রাপক সার্ভার আর এটা হচ্ছে আমাদের প্রাপক সার্ভার থেকে আমাদের চলে আসে এই যে প্রাপকের কাছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এসেছে। ঠিক আছে, এই প্রক্রিয়াটা চিত্র আকারে তোমরা আর্ট করে নিতে পারো খুব ইজিলি, একদম ইজি আছে। তো দেখো, এখানে কি বলা হয়েছে, উপরের চিত্রে ইমেল পাঠানোর পদ্ধতি দেখানো হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে প্রেরক একটি ইমেল প্রাপকের কাছে পাঠাবেন। এই জন্য প্রেরক সার্ভার থেকে ইন্টারনেটের সাহায্যে দেখো
ইমেলকে প্রাপক সার্ভারে প্রথমে পাঠানো হয়েছে, ঠিক আছে। তারপর প্রাপককে দেখো উপরের চিত্রে ইমেল পাঠানোর নেটওয়ার্কটি মাধ্যমটি ডাক যোগাযোগের মাধ্যম হিসেবে তুলনা করা যেতে পারে। ডাক যোগাযোগের ক্ষেত্রে চিঠিকে একটি খামে ঢুকিয়ে খামের উপরে প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লিখে ডাকঘরে নিয়ে যাওয়া হয়। ডাকঘর থেকে পুনরায় প্রাপকের ডাকঘরে খামটি পাঠানো হয় এবং সেখান থেকে প্রাপকের কাছে খামটি স্থানান্তর বা হস্তান্তর করা হয়ে থাকে। পরবর্তীতে প্রাপক খাম খুলে বার্তাটি দেখতে পান। একইভাবে উপরের চিত্রে দেখানো হয়েছে একজন প্রেরকের পাঠানো ইমেল সার্ভারের মানে ডাকঘরে যায়। পরবর্তীতে ইমেলটি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের সার্ভারে ডাকঘর পৌঁছায়। এরপরে প্রাপকের সার্ভার হতে প্রাপকের মোবাইল বা কম্পিউটারে পৌঁছায়। ফলে প্রাপক যখনই ইমেল ওপেন করেন তখন তিনি বার্তাটি দেখতে পান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি এবং কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নামটি লিখোনি, তো জলদি জলদি লিখে ফেলো তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নামটি। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমরা আমাদের এই 5.3 ছকটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব এখান থেকে কি বলা আছে। দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি তার প্রতিটির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধাপ অবলম্বন করি। ধাপে ধাপে কাজ করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি এমন বিভিন্ন ধাপে ধাপে সম্পন্ন হয়। নেটওয়ার্কের রয়েছে কিছু স্তর বা লেয়ার যেগুলো অতিক্রম করে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়। এসব ডাকঘরে উদাহরণের মাধ্যমে নেটওয়ার্কের এই স্তরভিত্তিক ডিজাইনের যেই বিষয়টি বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো এখানে আছে আমরা যদি ডাক যোগাযোগের মাধ্যমে আমাদের কোনো বন্ধুর কাছে কোনো চিঠি পাঠাতে চাই তাহলে ধাপে ধাপে আমাদের কাজগুলো কি হবে। আমাদের কাজগুলো হবে এমন। ধাপ 1, চিঠিটি একটি খামে ঢুকিয়ে ডাকঘরে নিয়ে যাওয়া। ধাপ 2, খামের উপর প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লেখা। তারপর দেখো ধাপ 3, বিভিন্ন ডাকঘর হয়ে খামটি প্রাপকের ঠিকানায় পৌঁছায়। ধাপ 4, প্রাপকের কাছে খামটি হস্তান্তর হওয়া। ধাপ 5, প্রাপক কর্তৃক খামটি খুলে চিঠিটি বের করা। এখানে প্রতিটি ধাপের কাজ তার আগের ধাপের কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ ধাপগুলোর ক্রম পরিবর্তন করলে ডাক বিভাগের কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না। কিন্তু লক্ষ্য করি প্রতিটি ধাপের কাজ আলাদাভাবে নির্ধারিত বলে কোনো একটি ধাপের কাজ পরিবর্তন আসলেও মানে কোনো একটি ধাপের যে পরিবর্তন কাজে পরিবর্তন আসলেও অন্য ধাপে কি সেটা দেখো আসলে অন্য ধাপের কাজে কোনো সমস্যা হয় না। যেমন চিঠি পাঠানোর জন্য খাম ব্যবহার হলো নাকি পাটের ব্যাগ ব্যবহার করা হলো সেটির সাথে ডাকঘর কর্তৃপক্ষের ব্যাগ পাঠানোর কাজের সম্পর্ক নেই। আবার ডাকঘর কর্তৃক ব্যাগ পাঠানোর জন্য রেলগাড়ি ব্যবহার হলো নাকি বাস ব্যবহার হলো সেটির সাথে প্রাপক কর্তৃক খামটি পাওয়ার সম্পর্ক নেই। আবার এখানে সবগুলো ধাপের কাজের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়মকানুনগুলোকে সাধারণত প্রোটোকল বলা হয়ে থাকে। যেমন প্রেরকের নাম ঠিকানা বাম পাশে এবং প্রাপকের নাম ঠিকানা ডান পাশে লিখতে হবে। এমনকি প্যাকেটের আকারের উপর নির্ভর করে কী ধরনের সুতা বা দড়ি দিয়ে প্যাকেটটি বাঁধা হবে তারও কিছু নিয়ম রয়েছে, ঠিক আছে। তো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ডাক বিভাগের এই কাজগুলোর সাথে নেটওয়ার্কের কাজের মিল রয়েছে। এসো নিচের ছক দেখে নেটওয়ার্কের কাজের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই এবং উপরের উদাহরণের ডাক বিভাগের কোনো কাজগুলোর সাথে সেগুলো সম্পর্কিত তার ছক 5.4-এর ডান দিকের ঘরে আমরা লিখে ফেলি। তো আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি যে ছকটি হচ্ছে নেটওয়ার্কের কাজের সাহায্যে আমাদের যে ডাক বিভাগের কাজের মিলকরণ সেটা করতে হবে। তো দেখো নেটওয়ার্কের কাজের ক্ষেত্রে এখানে আর এখানে হচ্ছে ডাক বিভাগের কাজের ক্ষেত্রে সেই মিলগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। নেটওয়ার্কের কাজের ক্ষেত্রে এবং ডাক বিভাগের কাজের ক্ষেত্রে দেখো লেয়ার নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় প্রতিটি ধাপের সুনির্দিষ্ট দায়িত্ব থাকে। কোনো ধাপে কোন পরিবর্তন আসলে অন্য ধাপের কাজে বিঘ্ন ঘটে না। ডাক পিয়ন প্রেরকের চিঠি প্রথমে পোস্ট অফিসে পোস্ট করা হয়। ডাক বিভাগের মাধ্যমে পোস্ট করা চিঠি প্রেরকের পোস্ট অফিস থেকে প্রাপকের পোস্ট অফিসে প্রেরণ করা হয়। অতঃপর ডাক পিয়ন উক্ত চিঠি প্রাপকের নিকট পৌঁছে দেয়। এখন দেখো প্রোটোকল নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোর মাঝে তথ্য আদান প্রদানের নিয়ম প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করা হয়।
2 পোস্ট অফিসের নিয়ম দেখো, প্রেরকের নাম খামের বাম পাশে এবং প্রাপকের নাম খামের ডান পাশে লিখতে হয়। খামের আকারের ওপর নির্ভর করে প্রয়োজন অনুযায়ী সুতা দিয়ে প্যাকেট বাঁধা হয়। তো দেখো আমরা আমাদের এই ছকটি 5.4 সেটা কমপ্লিট করেছি। এখন দেখো এখানে কি বলা হয়েছে, আগামী সেশনে আমরা জানবো কিভাবে নেটওয়ার্কের এই লেয়ার এবং প্রোটোকলগুলোর মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি হয়ে থাকে সেই সম্পর্কে। তো সেশন 3 আমরা সেটা আলোচনা করব, নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং তাদের কাজ। কিন্তু এটা এই ক্লাসে না, আমরা নেক্সট ক্লাসটি করব নেক্সটে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 3 নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং তাদের কাজ এখান থেকে অধ্যায়টি আলোচনা করব, সেশনটি আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা এখনও কমেন্ট বক্সে লিখোনি তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলাটির নাম, তোমরা চাইলে কমেন্ট বক্সে সেটা লিখে দিতে পারো। এতে করে আমাদের মধ্যে একটা ছোটো করে পরিচয় হয়ে যাবে, আমরা জানতে পারলাম তোমরা কে কোন বিদ্যালয়ে পড়ছো, কে কোন জেলা কোন বিদ্যালয় থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো পড়ছে, এই আর কি, বাকিটা তোমাদের ইচ্ছা। দেখো গত সেশনে আমরা নেটওয়ার্ক কিভাবে কাজ করে সে সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। আজকে আমরা নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং সেগুলোর কাজ সম্পর্কে জানব। নেটওয়ার্কের এই লেয়ারগুলোর সম্পর্কে জানলে নেটওয়ার্কের মাধ্যমে তথ্যের আদান প্রদানের পদ্ধতিটি আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। এই সেশনের শুরুতে আমরা নেটওয়ার্ক লেয়ারের ধারণাকে ভিত্তি করে নির্দিষ্ট করা OSI ফ্রেমওয়ার্ক এবং TCP বা IP প্রোটোকল সম্পর্কে জেনে নেব। দেখো এখানে OSI ফ্রেমওয়ার্কটা সম্বন্ধে আমরা এখন জানব। ওপেন সিস্টেমস, তো দেখো ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন বা OSI মূলত নেটওয়ার্ক সিস্টেমের কাজকে ব্যাখ্যা করার জন্য একটি ধারণাগত কাঠামো। দেখো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, এই ইন্টার স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ISU, IT ইন্টারন্যাশনাল, S স্ট্যান্ডার্ডস, O অর্গানাইজেশন কর্তৃক প্রণীত এবং 7টি লেয়ারে বিভক্ত। এই লেয়ারগুলো হলো ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এখন আমরা দেখব TCP বা IP প্রোটোকল। দেখো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল বা TCP বা IP মূলত একগুচ্ছ প্রোটোকল সমগ্র যা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসকে ইন্টারনেট সংযুক্ত করতে বাস্তবে ব্যবহৃত হয়। TCP বা IP 4টি লেয়ারে বিভক্ত। এই লেয়ারগুলো হলো নেটওয়ার্ক অ্যাক্সেস, নেটওয়ার্ক ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এই যে আমাদের এখানে লেয়ারগুলো আছে পর্যায়ক্রমে। দেখো এখানে আর আমরা বাকি বিস্তারিত পড়িনি, পরে আমরা সেখানে যাব। তো এখন আমরা দেখব OSI। দেখো OSI ফ্রেমওয়ার্কের লেয়ারগুলোর কাজকে যদি আমরা ডাক বিভাগের কাজের সাথে তুলনা করি তাহলে সহজে প্রতিটি লেয়ারের কাজ সম্পর্কে ধারণা পেয়ে যাব। গত সেশনের বন্ধুর কাছে ডাকযোগে এই পাঠানোর উদাহরণটিতে ফিরে যাই। আমি আমার বন্ধুর কাছে চিঠি পাঠানোর জন্য চিঠিটি খামে ভরে খামের ওপর বন্ধুর ঠিকানা লিখে ডাক টিকিট লাগিয়ে ডাক বাক্সে ফেলে আসবো, মানে ডাক বক্সে ফেলে আসবো। দেন ডাকপিয়ন সেই চিঠিটি ডাক বাক্স থেকে ডাকঘরে নিয়ে যাবে। সেখানে সে খামের উপর লেখা ঠিকানাটি দেখবে এবং নির্ধারণ করবে যে কিভাবে কোন পরিবহনের মাধ্যমে সে ঠিকানায় চিঠিটি পাঠাতে হবে। চিঠিটি পাঠানোর পর তা প্রাপকের ঠিকানা অনুসারে ডাকঘরে পৌঁছানোর পর কাজগুলো আবার উল্টোভাবে শুরু হবে। চিঠিটি পরিবহন থেকে নামানো হবে, চিঠিতে লেখা ঠিকানা দেখা হবে এবং নির্ধারণ করা হবে যে কোন ডাকপিয়নের কাছে চিঠিটি দেওয়া হবে। এরপর ডাকপিয়ন চিঠিটি আমার বন্ধুর ঠিকানায় নিয়ে যাবে। আমার বন্ধু চিঠিটি হাতে পাবে এবং খাম খুলে চিঠিটি পড়বে। তো দেখো এই উদাহরণের বিভিন্ন কাজের সাথে OSI ফ্রেমওয়ার্কের একটি লেয়ার বা লেয়ারের কাজের তুলনা করা যায়। ছক 5.5 থেকে আমরা লেয়ারগুলোর কাজ সম্পর্কে একটি ধারণা পাবো। তো দেখো ছক 5.5 একটা OSI ফ্রেমওয়ার্কের বিভিন্ন লেয়ারের কাজের সাথে ডাকঘরের মাধ্যমে চিঠি পাঠানোর তুলনা। মানে চিঠিটি ঠিক যেরকম আমরা আগে আর কি প্রথমে লিখে খামে ভরে দেন আমরা ডাক বক্সে ফেলে আসতাম, পরে সেখান থেকে
পিয়ন সংগ্রহ করে উনি ওনার মতো পর্যায়ক্রমে যে ধাপে ধাপে উনি চিঠিটা আসলে মেন যে ঠিকানাটা সেখানে পাঠানো হয় প্রাপকের কাছে, সেই ধাপগুলোকে আসলে এখানে লেয়ার বলা হয়েছে, যে পর্যায়ক্রমে সেই লেয়ারটা কি, সেই লেয়ারে ঠিক ইন্টারনেটের ক্ষেত্রেও ঠিক ওইরকমভাবে লেয়ারে লেয়ারে কিন্তু কাজগুলো কমপ্লিট করা হয়ে থাকে। সেই বিষয়টি এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এর চেয়ে বেশি আর কিছু নাই, ভয় পাওয়ার কিছু না। এত কঠিন শব্দ শুনে, এত ইংলিশ শব্দ শুনে তো আবার ভয় পেয়ে যাবে না, একদম ইজি ব্যাপার, ঠিক আছে? একদম ইজিলি নিবা। হার্ডলি নিলে কিন্তু ডিজিটাল প্রযুক্তি একদম ইজি। তুমি যদি হার্ডলি নাও, এটা কখনো ব্রেনে থাকবে না, ঢুকবে না, মোট কথা। দেখো OSI লেয়ার অ্যাপ্লিকেশন, দেখো কাজ অ্যাপ্লিকেশনগুলোকে যেমন মেসেঞ্জার, ব্রাউজার ইত্যাদি নেটওয়ার্ক ব্যবহার করতে, মানে ইত্যাদি নেটওয়ার্ক ব্যবহারের সহায়তা প্রদান করে। তারপর আমরা কি করি, ডাকঘরের সাথে তুলনা, চিঠি লেখার কাগজ কলম ও বিভিন্ন সরঞ্জামাদি, মানে যেরকম খাম লাগে কাগজপাতি, সেই সরঞ্জামাদির কথা এখানে বলা হয়েছে, মানে ডাকঘরের সাথে তুলনা। আর এমনিতে আমাদের যে ইন্টারনেটে আমরা যেভাবে কাজটা করি সেটা এখানে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন প্রেজেন্টেশনের বেলায় দেখো ডেটার বাইনারিতে রূপান্তর, ডেটা সংকোচন, হ্যাঁ, কম্প্রেশন, এনক্রিপশন ইত্যাদি। কিন্তু ডাকঘরের সাথে তুলনা করলে পাই আমরা কি, প্রয়োজন অনুযায়ী লিখিত চিঠির বিভিন্ন পরিবর্তন, যেমন অন্য কেউ চিঠি পড়ে ফেলার আশঙ্কা থাকলে মূল শব্দে রূপান্তর করে সাংকেতিক শব্দ ব্যবহার করা। তারপরে দেখো সেশন, দুটি ডিভাইসের মধ্যে একটি নির্ধারিত সময়ব্যাপী ক্রমাগত ডেটার আদান প্রদান ব্যবস্থাপনা। আর ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠিতে সাধারণত এই ধরনের ব্যবস্থা পরিলক্ষিত হয় না। ট্রান্সপোর্ট, প্রসেস ডিভাইসে চলমান অ্যাপ্লিকেশন থেকে প্রসেসের ডেটা আদান প্রদান, ইরর কন্ট্রোল, ফলো কন্ট্রোল, ডেটা সেগমেন্টে ভেঙে ফেলা ইত্যাদি। চিঠি আমার কাছ থেকে বন্ধুর ঠিকানায় পৌঁছানোর পর বন্ধুর হাতে পৌঁছানো। আর নেটওয়ার্কে দেখো প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করে ডেটা প্রদান করা। দেন দেখো ডাকঘরের বেলা, দেখো চিঠি আমার ঠিকানা থেকে উপযুক্ত পথে বন্ধুর ঠিকানায় পৌঁছানো। সবশেষে কিন্তু দেখো সে পৌঁছানোটাই আসলে, এই পৌঁছানোর আগ পর্যন্ত যে কাজগুলো সেগুলি আসলে পর্যায়ক্রমে ধাপে ধাপে হয়ে থাকে, সেগুলো আমরা ইন্টারনেটে কীভাবে হয় সেটা আমরা আসলে জানতেছি। দেখো ডেটা লিঙ্ক, লোকাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি ডিভাইস থেকে অপর ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান, ইরর কন্ট্রোল, ফলো কন্ট্রোল ইত্যাদি। যাত্রাপথে স্থানীয় যোগাযোগ, যেমন প্রেরকের ঠিকানা থেকে প্রথম ডাকঘর অথবা এক ডাকঘর থেকে ঠিক পরবর্তী ডাকঘর অথবা সর্বশেষ ডাকঘর থেকে প্রাপকের ঠিকানায় যাওয়া। এই যে ধাপগুলো আসলে কীভাবে যায় সেটা ইন্টারনেটে কীভাবে হয় সেটা আসলে, এটার সাথে তো আমরা পরিচিত আছি কম বেশি, এর জন্য আমরা বুঝতেছি, কিন্তু এটার সাথে পরিচিত নাই দেখে এটা একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নেই, বুঝে ফেলবা। কয়েকবার পড়লেই আস্তে আস্তে পড়তেছে যেহেতু কোনো এক সময় আমরা বুঝে ফেলবো, ঠিক আছে? ফিজিক্যাল, দেখো ডিভাইসগুলোর সাথে ফিজিক্যাল মাধ্যমের তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি সংযোগ স্থাপন এবং ডেটা আদান প্রদান, নেটওয়ার্ক টপোলজিগুলোর বাস্তবায়ন ইত্যাদি। আর এখানে দেখো ডাকঘরের বেলা চিঠির যাতায়াতের পথ, আকাশপথ, নদীপথ, সড়কপথ ইত্যাদি ও মাধ্যম উড়োজাহাজ, রেলগাড়ি ইত্যাদি। তো দেখো এখন, কারণ আসলে তো উড়োজাহাজ যদি না লাগে চিঠি পাঠাতে, তাহলে আমরা বাংলাদেশ থেকে যারা বিদেশে, হ্যাঁ, যারা থাকেন তাদেরকে যখন আমরা প্রবাসীদেরকে যখন আমরা চিঠি পাঠাই, তাহলে সেটা কীভাবে যায়, উড়োজাহাজ করেই তো যায়, ঠিক না? এই ট্রান্সপোর্টগুলোই তো ব্যবহার করা হয়, নদীপথ, রেলপথ, যেভাবে বিদেশ যাওয়া যায়, ঠিক না? আর যারা এই এক বিভাগ থেকে আরেক বিভাগ, আমাদের দেশ তো নদীমাতৃক, তখন নদীপথে কেউ যায়, কেউ সড়ক পথে যায় চিঠিগুলো নিয়ে, কেউ রেলগাড়িতে যায়, আর বিদেশে গেলে উড়োজাহাজে যায়। এই বিষয়গুলো আসলে এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো এবার এসো OSI ফ্রেমওয়ার্কের লেয়ারগুলোর মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য বা ডেটা কোন পথে কীভাবে যায় তা একটি চিত্রের মাধ্যমে দেখে নেই। তো দেখো এখানে প্রেরক ডিভাইস আছে, আর এখানে হচ্ছে প্রাপক ডিভাইস। প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে কীভাবে যায়, তো দেখো আমরা এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে ডেটাগুলো। তো দেখো এখন আমরা দেখবো, এখানে দেখো এখানে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন থেকে এখানে এই প্রেরক, এখানে যে প্রেরক ডিভাইস আছে, প্রেরক ডিভাইস এখানে এসে এই ডেটার সাথে অতিরিক্ত হেডার যুক্ত হবে, ঠিক আছে? হেডার যুক্ত হবে। দেন এখানে প্রাপকে এসে সে কী করবে, প্রদর্শন করবে সেই ডেটাটা, এখানে যে নিউজটা থাকবে সেটা এখানে কী থাকবে, প্রদর্শন করবে। দেন প্রেজেন্টেশন এই ডেটাতে এসে, তারপর দেখো প্রেজেন্টেশন এখান থেকে এই ডেটাতে এসে বাইনারি বা
যে কোনো তথ্য বা ডেটা বাইনারিতে রূপান্তরিত হয়ে থাকে, ঠিক আছে। দেন আর প্রাপক এখানে এসে এখানে এই ডেটাতে এসে মানুষের বোঝার জন্য বাইনারি যে ডেটা সেখান থেকে মানুষের বোঝার জন্য সে বোঝার মতন ভাষায় পরিণত হয় এই প্রাপক ডিভাইস এসে, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে এই সেশন ডেটার বেলা কি হয়, এই সেশন ডেটার বেলা এটা কিন্তু সেশন লেয়ারের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো ডেটার এই লেয়ারে এসে একটি চেক পয়েন্ট যুক্ত করা হয়ে থাকে, ঠিক আছে। সেই চেক পয়েন্ট যুক্ত করার পরে প্রাপক ডিভাইসে গিয়ে কী কাজটা হয়, আর এখান থেকে বিভিন্ন চেক পয়েন্টগুলো আসার পরে তারা যেই এগুলো ঠিক মানে খুব নির্ভুলভাবে এখান থেকে এই ডেটাতে চলে আসতে পারে সেটা খেয়াল রাখে, ঠিক আছে। সেটা খেয়াল রাখে সে কাজটা করে। আর এখানে এই আসার পরে কি হয়, সেই যে অতিরিক্ত যেই প্রেরকের পাঠানো যেই এই বিভিন্ন যেই অ্যাপ্লিকেশন বা ইগুলো থাকে সেগুলো থেকে চেক পয়েন্টগুলো যে ছিল এখানে যে চেক পয়েন্টগুলো দিয়ে এগুলোকে রেডি করা হয়, আর এখানে আসার পরে সেই চেক পয়েন্টগুলো এখান থেকে উঠিয়ে নেওয়া হয় যেন মানুষের বুঝার বোধগম্য হয়। দেন এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে দেখো প্রেরক ডিভাইসে এসে এখানে কি ঘটে দেখো, এখানে সে কিন্তু প্রোটোকল কাজ করে, ঠিক আছে। দেন এখানে যে প্রোটোকলটা কাজ করে সেই প্রোটোকল কাজ করার পরে সেগমেন্ট ভিন্ন ভিন্নভাবে কাজ করে, ঠিক আছে। প্রোটোকল ক্রিয়ার ফলে সেগমেন্টের ভিন্ন ভিন্নভাবে কার্যক্রমগুলো বিভক্ত হয়ে থাকে। দেন এখানে এসে এই লেয়ারে এখানে এসে সেই ডেটা যে সেগমেন্টগুলো সেগুলো যে ভিন্ন ভিন্ন করা হয়েছিল এই ডেটাতে, ঠিক না, এই ডেটাতে যে ভিন্ন ভিন্ন করা হয়েছিল সেগুলো এই ডেটাতে আসে এই প্রাপক লেয়ারের ডিভাইসের ক্ষেত্রে এই লেয়ারে এসে সেগুলো কী হয় যুক্ত হয়। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন করা হয়েছিল, আসার পরে ভিন্ন ভিন্ন বিভক্ত করা হয়েছিল সেগমেন্ট, আর এখানে সেগমেন্ট একত্রিত করা হয়। আর এটা হচ্ছে প্রেরক ডিভাইসের নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আর এখানে কিন্তু প্রেরক এবং প্রাপকের আইডি অ্যাড্রেস যুক্ত হয়, ঠিক আছে। এখানে প্রেরক এবং প্রাপকের আইডি অ্যাড্রেস যুক্ত হয় এবং ডেটা কোন পথে প্রাপকের ডিভাইসে যাবে সে পথ নির্ধারণ করা হয়, ঠিক আছে। মানে এই যে এখানে যে আমাদের আইডিটা যুক্ত হলে এখন এটা কোন পথে প্রাপকের কাছে যাবে সেটা এখানে এর জন্য আইপি যুক্ত করা হয়। তারপরে দেখো আচ্ছা এখন আসবো আমরা এই যে ডেটা লিঙ্ক এই লেয়ারে, ঠিক আছে। এই লেয়ারের কাজ কি দেখো, এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটা যে যুক্ত সেটা এখানে সে আবার কিন্তু বাদ যায়, ঠিক আছে। বাদ গিয়ে প্রাপকের কাছে যাওয়ার জন্য উপস্থিত থাকে, ঠিক আছে। সেই অ্যাড্রেসগুলো আবার এখানে কিন্তু থাকে না, এখানে যে অ্যাড্রেসগুলো থাকে এটাতে কিন্তু সেই অ্যাড্রেসগুলো সে প্রদর্শন করে না, কারণ এটা তো চলে আসছে, এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে চলে আসছে, ঠিক আছে। যেহেতু তাকে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে চলে আসছে তো এখানের অ্যাড্রেস তো প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা দেখব ডেটা লিঙ্ক, ঠিক আছে। আমরা কিন্তু জানি এই লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক। এখানে ইউরো কন্ট্রোল এবং ম্যাক অ্যাড্রেসের জন্য ট্রেলার যুক্ত করা হয়, ঠিক আছে। আর প্রাপক ডিভাইসের ক্ষেত্রে এই লেয়ারের কাজ হলো ইউরো কন্ট্রোল এবং ম্যাক কন্ট্রোলের জন্য ট্রেলার বাদ দেওয়া। আর সর্বশেষ ফিজিক্যাল, ঠিক আছে। এই লেয়ারের ক্ষেত্রে বাইনারি নাম্বারগুলো সিগন্যালে রূপান্তরিত হয়, ঠিক আছে। এগুলো কিন্তু সিগন্যালে রূপান্তরিত হয়েছে। আর প্রাপক দেখো প্রাপক ডিভাইসে কিন্তু এগুলো বাইনারিতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এই দেখো চিত্রটি দেখে আমরা কি বুঝতে পেরেছি, দেখো এখানে আমরা চিত্রগুলো দেখে আমরা কি বুঝতে পেরেছি, চিত্রটি দেখে আমরা বুঝতে পেরেছি এখানে কোন লেয়ারে কি কাজ হচ্ছে জোড়ায় আলোচনা করে আমরা যা বুঝতে পারলাম তার ছক 5.6 লিখি। তো এখানে দেখো 5.6টি আমাদের কাজ আছে লেয়ারের মাধ্যমে প্রেরক থেকে প্রাপক ডিভাইসে তথ্য আদান প্রদান। তো এখানে আছে লেয়ারগুলো, আর এখানে আছে প্রেরক ডিভাইস, আর এখানে আছে প্রাপক ডিভাইসে কীভাবে আদান প্রদান হয়। তো চলো আমরা সেই ছকটি কমপ্লিট করে ফেলি, আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। লেয়ারের মাধ্যমে প্রেরক থেকে প্রাপক ডিভাইসে তথ্য আদান প্রদান নিম্নরূপ। তো দেখো লেয়ার, এখানে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেরক ডিভাইস, প্রাপক ডিভাইস। এই লেয়ারের মাধ্যমে নির্দিষ্ট প্রাপকে ডেটা পাঠানো হয় এবং এই লেয়ারের ডাটার সাথে অতিরিক্ত হেডার যুক্ত হয়। এরপর প্রাপক ডিভাইস, দেখো প্রাপক ডিভাইস এই লেয়ারের মাধ্যমে ডেটা প্রদর্শিত হবে। ওইখানে আমরা যে চিত্রগুলো আলোচনা করেছিলাম বুঝিয়েছিলাম এখানে এসে তার বিস্তারিত আছে। প্রেজেন্টেশন লেয়ার, এই লেয়ারে এসে যে কোনো তথ্য বা ডেটা বাইনারিতে রূপান্তরিত হয়ে থাকে।
আর এই লেয়ারে এসে তথ্য বাইনারি ডিজিট থেকে মানুষের বোঝার ভাষায় রূপান্তরিত হয়। দেখেছো? ঠিক আছে, তারপরে দেখো অ্যাপ্লিকেশন লেয়ার। এই লেয়ারের মাধ্যমে নির্দিষ্ট প্রাপকে ডেটা পাঠানো হয় এবং এই লেয়ারেই ডেটার সাথে অতিরিক্ত হেডার যুক্ত হয়, আর এই প্রাপক ডিভাইসে এই লেয়ারের মাধ্যমে ডেটা প্রদর্শিত হবে। দ্য প্রেজেন্টেশন লেয়ার। এই লেয়ারে এসে যে কোনো তথ্য বা ডেটার বাইনারিতে রূপান্তরিত হয়ে থাকে। এই লেয়ারে এসে তথ্য বাইনারি ডিজিট থেকে মানুষের বোঝার ভাষায় রূপান্তরিত হয়। দেন লেয়ার সেশন লেয়ার। এই লেয়ারে এসে ডেটার মধ্যে একটি চেক পয়েন্ট যুক্ত করা হয়ে থাকে যাতে বড় ধরনের যে কোনো ডেটাকে নির্ভুলভাবে প্রাপকের কাছে পাঠানো যায়। আর প্রেরকের পাঠানো ডেটার মধ্যে অবস্থিত বিভিন্ন চেক পয়েন্টগুলো বাদ দেওয়া হয় এই লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার। দেখো এই লেয়ারে বিভিন্ন প্রোটোকল কাজ করে, ফলে ডেটা সেগমেন্ট ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত হয়, আর এই লেয়ারে এসে ডেটা সেগমেন্টের ভিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত হয়। তারপর দেখো ট্রান্সপোর্ট লেয়ার। এই লেয়ারে বিভিন্ন প্রোটোকল কাজ করে, ফলে ডেটা সেগমেন্ট ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত হয়। এই লেয়ারে এসে ডেটা সেগমেন্টের ভিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত হয়। আর এখানে নেটওয়ার্কের লেয়ার। দেখো এই লেয়ারে ডেটার সাথে প্রেরক ও প্রাপকের আইডি অ্যাড্রেস যুক্ত হয় এবং ডেটা কোনো পথে বা কোন দিকে প্রাপকের ডিভাইসে যাবে সে পথ নির্ধারিত হয়। আর এই লেয়ারে এসে যুক্ত হয় আইপি অ্যাড্রেস অংশ বাদ যায়। এই লেয়ারে এসে যুক্ত হওয়া মানে আইপিএস অ্যাড্রেসটা অংশ কি বাদ যায়। তারপর দেখো ডেটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারে এসে ইরোর কন্ট্রোল এবং ম্যাক অ্যাড্রেস এর জন্য ট্রেইলার যুক্ত হয়। ইরোর কন্ট্রোল এবং ম্যাক অ্যাড্রেস এর জন্য ট্রেইলার বাদ যায়, এখানে যুক্ত হয় আর এখানে এসে বাদ যায়। প্রাপক এসে বাদ যায়, প্রাপক ডিভাইস এসে। দেখো ফিজিক্যাল লেয়ার। এই লেয়ারে এসে বাইনারি নাম্বারগুলো সিগন্যালে রূপান্তরিত হয়, আর প্রাপক ডিভাইস এসে এই লেয়ারে এসে সিগন্যালগুলো বাইনারি ডিজিটে রূপান্তরিত হয়। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব এখানে, দেখো এবার বলা আছে কি, এবার এসো জেনে নিই আসলে ওএসআই লেয়ারে কীভাবে কাজ হচ্ছে। প্রেরকের পাঠানো মূল ডেটা ওএসআই লেয়ারের উপর থেকে নিচে যাওয়ার পথে বিভিন্ন ডেটা মানে হেডার বা ট্রেইলার যুক্ত হতে থাকে। বিভিন্ন লেয়ারের প্রোটোকলগুলোর কার্যকারিতার জন্য এই হেডার বা ট্রেইলারগুলোর প্রয়োজন। একই ধরনের কাজ ডাকঘরেও করা হয়। প্রেরক মূল চিঠি বা প্যাকেটের উপর হেডার হিসেবে নাম ঠিকানা লিখে দেয়, আর ডাকঘর বা পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেটির উপর আবার বিভিন্ন তথ্য সমৃদ্ধ সিল মেরে দেয় এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে দেয়। এভাবে ডেটা সর্বনিম্ন লেয়ার অর্থাৎ ফিজিক্যাল লেয়ারে পৌঁছায়। ফিজিক্যাল লেয়ারে বাইনারি বিটগুলো সংযোগ মাধ্যমের উপর ভিত্তি করে অ্যানালগ, অপটিক্যাল ইত্যাদি সিগন্যালে রূপান্তরিত হয়। এই সিগন্যাল যখন গন্তব্য ডিভাইসে পৌঁছায়, ঠিক আছে, মানে প্রাপক যে আমাদের ডিভাইস, তখন ঠিক বিপরীত প্রক্রিয়া ঘটে। গন্তব্য ডিভাইসের ফিজিক্যাল লেয়ার গৃহীত সিগন্যালকে আবার বাইনারি বিটে রূপান্তরিত করে। তারপরে এই বিটসমূহ ক্রমান্বয়ে উপরের লেয়ারগুলোতে প্রবাহিত হতে হতে প্রাপকের নিকট পৌঁছায়। তাহলে আমরা ওএসআই দেখো, তাহলে আমরা কী করতে পারতেছি, আমরা ওএসআই মডেলের লেয়ারগুলোর কাজ সম্পর্কে একটি ধারণা পেলাম। টিসিপি বা আইপি এর যে 8টি লেয়ার ওএসআই মডেলের 7টি লেয়ারের সমতুল্য, চারটি, এটা কিন্তু 4টি, ঠিক আছে, 7টি লেয়ারের সমতুল্য। টিএসপি বা টিসিপিআই বা আইপি এবং ওএসআই মডেলের লেয়ারগুলোর সম্পর্কেও চিত্র 5.2 থেকে আমরা এই দেখো এই জিনিসটা এখানে পড়লে বুঝতে পারবো। দেখো টিসিপি বা আইপি মডেল, আর এটা হচ্ছে ওএসআই মডেল। এখানে এই যে অ্যাপ্লিকেশন এইটার সমতুল্য হচ্ছে এই যে তিনটা হচ্ছে এটা সমতুল্য লেয়ার। এই যে তিনটা অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ঠিক আছে, এটা সমতুল্য। এর জন্য এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, যতটুকু। দেন দেখো এখন আমরা দেখবো বাকিগুলো। দেখো এখানে দেখো ট্রান্সপোর্ট, ঠিক আছে, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ঠিক আছে, আবার নেটওয়ার্ক অ্যাক্সেস। দেখো এখানে আবার আমাদের দুটি লেয়ার সংযুক্ত হয়েছে, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, ঠিক আছে। এই চিত্রটা হচ্ছে এই মডেল। দেখো এই মডেলের চিত্রটি ওএসআই মডেল এবং টিসিপি বা আইপি এর বিভিন্ন লেয়ারের তুলনা করা হয়েছে, এটার সমান এটার সাথে তুলনা। তো পরবর্তী শ্রেণীগুলোতে আমরা ওএসআই এবং টিসিপি বা আইপি এর লেয়ারগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। তো আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে সেশন 4 তারের মাধ্যমে নেটওয়ার্কিং। তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।
আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 4 তারের মাধ্যমে নেটওয়ার্কিং এখান থেকে এটা আলোচনা করব, সেশনটা আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং জেলা নামটি লেখো নেই, জলদি লিখে ফেলো। এবং কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে পড়ছো এতে আমরা জানতে পারবো, এতে আমাদের সাথে ছোট করে একটু পরিচয় হয়ে যাবে। কমেন্ট বক্স আর অনেক তোমার ক্লাসমেটরা আছে, তোমার ফ্রেন্ড সার্কেল আছে, এরাও জানতে পারবে বিভিন্ন বিদ্যালয়ের নামগুলো, তুমিও জানতে পারবে যদি আরেকজন তোমাকে এভাবে বলে। আমরা আসলে বাংলাদেশের অনেকগুলো বিদ্যালয়ের নাম কিন্তু এইভাবে জানতে পেরেছি, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা জানি যে 2 বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য একটি ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন, যা তারযুক্ত এবং তারবিহীন 2 ধরনেরই হতে পারে। এছাড়া নেটওয়ার্কে এই ডিভাইসগুলিকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাড্রেস, যেমন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রয়োজন, ঠিক আছে? তো দেখো, এই অ্যাড্রেস সম্পর্কে আমরা পরবর্তী সেশনে জানব। এখন চলো আমরা তারযুক্ত মাধ্যমগুলোর মধ্য দিয়ে ডাটা আদান প্রদান সম্পর্কে জেনে নিই। তো এখানে দেখো নিচের চিত্রে 3 ধরনের তার দেখানো আছে, ঠিক আছে? এর মধ্যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে, কারণ এর মাধ্যমে ডেটা আলোক সিগন্যালে পরিণত হয়ে গন্তব্যে পৌঁছায়। অপটিক্যাল ফাইবারের পরেই দ্রুত গতিসম্পন্ন কেবল হলো কোঅ্যাক্সিয়াল কেবল। টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে ধীর গতিসম্পন্ন, যদিও এই কেবল দুটি ডেটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। আবার খরচের দিক থেকে টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে সস্তা আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে ব্যয়বহুল। তো দেখো এখানে কিন্তু দেখো এটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই যে কেবলটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর এটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, আর এই যে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেটা সবচেয়ে ব্যয়বহুল, ঠিক আছে? অপটিক্যাল ফাইবার। তো দেখো এখানে কি বলা হয়েছে, এবার এসো ছক 5.7 উল্লিখিত ক্ষেত্রগুলোতে কোথায় কোন ধরনের কেবল উপযুক্ত এবং কেন তা লিখি। ছক 5.7 বিভিন্ন প্রকার তারের ব্যবহারের ক্ষেত্র ও কারণ। এখানে ক্ষেত্রগুলো আছে, আর এখানে উপযুক্ত কেবল, আর এখানে কেন উপযুক্ত সেটা লিখবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই, উত্তরপত্রটা লিখে ফেলি। আর তোমরা যারা এর মধ্যে সাবস্ক্রাইব করো জলদি সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে হচ্ছে ক্ষেত্র 1 অপেক্ষাকৃত কম গতি সম্পন্ন বাসার ল্যানে উপযুক্ত কেবল। দেখো টুইস্টেড পেয়ার কেবল কেন উপযুক্ত? এই কেবলটি অন্যান্য কেবলের চেয়ে দামে কম এবং এটি সহজে মেরামত করা যায়। দেন দেখো এই কেবলটি সহজে স্থাপন করা যায়। এখানে পয়েন্ট আকারে লিখলে নাম্বারটা ভালো পাওয়া যাবে। অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরণ করতে পারে। দেন দেখো 2 একটি কোম্পানির দ্রুত গতিসম্পন্ন ল্যানে ফাইবার অপটিক্যাল কেবল কেন উপযুক্ত? দেখো এই কেবলটি অধিক দূরত্বে উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। দেন দেখো উচ্চ ব্যান্ডউইথ সুবিধা রয়েছে, এক দেশ থেকে অন্য দেশে ডেটা ট্রান্সফার করা যায়। দেন দেখো ওজনে হালকা ও সহজে পরিবহনযোগ্য। তারপর দেখো এটির ক্ষেত্রে শক্তির অপচয় কম হয়। তারপর দেখো 3 টেলিফোন নেটওয়ার্কে টুইস্টেড পেয়ার কেবল। এটার আগে আমাদের আরও কয়েকটা পয়েন্ট আছে, এগুলো একটু পড়ে নিই আমরা। এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত, এটি পরিবেশের তাপ ও চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। দেন আমরা পড়ব টেলিফোন নেটওয়ার্ক। দেখো টেলিফোন নেটওয়ার্কে টুইস্টেড পেয়ার কেবল। টেলিফোন নেটওয়ার্কে কোন ধরনের করা হয়? টুইস্টেড পেয়ার কেবল। টেলিফোন লাইনে এই কেবল ব্যবহৃত হয়। এই কেবলের মোচড়ানো আকৃতির জন্য বিদ্যুৎ চুম্বকীয় বাধা কমাতে সাহায্য করে, ফলে অডিও সিগন্যাল পরিষ্কারভাবে প্রেরণ করতে পারে। তারপর দেখো সিসিটিভিতে, তাও আমাদের সিসিটিভিতে থাকে কোঅ্যাক্সিয়াল কেবল। সিসিটিভিতে কীরকম কেবল থাকে? কোঅ্যাক্সিয়াল কেবল। তো দেখো এই ধরনের কেবলের ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। এই কেবলের ডেটা স্থানান্তরের গতি বেশি। এটি ফাইবার অপটিক কেবলের তুলনায় কম ব্যয়বহুল এবং সহজে কি বহনযোগ্য। তো এই ছিল আমাদের ছকটি। তো দেখো আমাদের ছকটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে যাব। এখান থেকে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তাহলে আমরা নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কেবল সম্পর্কে বেশ কিছু ধারণা অর্জন করলাম। পরবর্তী সেশন থেকে আমরা নেটওয়ার্ক তৈরির ব্যবহারিক কাজগুলো শুরু করব এবং এই অভিজ্ঞতার শেষ সেশনে গিয়ে আমরা 2টি কম্পিউটার সংযোগ দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করব। দেন আমরা
সেশন 5 আইপি অ্যাড্রেস খুঁজে বের করি। এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো নেক্সট ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 5 আইপি অ্যাড্রেস খুঁজে বের করে এখান থেকে সেশনটা আলোচনা করব। তো এখনও যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। যদিও তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে তোমরা ভিডিও ক্লাসগুলো করছো। এতে ছোট্ট করে আমাদের মধ্যে একটি পরিচয় হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই কাজটা করবো। অনেকেই করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা কিভাবে বন্ধুর কাছে চিঠি পাঠাই সেটা চিন্তা করা যাক। প্রাপকের ঠিকানা হিসেবে আমরা তার নাম, জেলা, থানা, গ্রাম ইত্যাদি তথ্য দিয়ে থাকি। সেই অনুযায়ী চিঠি প্রাপক অর্থাৎ আমাদের বন্ধুর ঠিকানায় পৌঁছে যায়। একইভাবে নেটওয়ার্কে যুক্ত একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্য আদান প্রদানের জন্য একটি ঠিকানা প্রয়োজন হয়। তো দেখো এই ঠিকানাটি হলো আইপি অ্যাড্রেস। আজকের সেশনে আমরা শিখব কিভাবে আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস বের করা যায়। আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাসূচক ঠিকানা যা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আইএসপি দ্বারা একটি নির্ধারিত হয়ে থাকে এবং গ্লোবাল নেটওয়ার্কে যেমন ইন্টারনেট কোনো ডিভাইসকে শনাক্ত করতে এটি কাজে লাগে। তো দেখো চলো আমরা আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস খুঁজে বের করি। আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস খুঁজে বের করব, তবে অন্য অপারেটিং সিস্টেমেও সমজাতীয় কমান্ড ব্যবহার করে কাজটি সম্পন্ন করা যাবে। ধাপ 1, কিবোর্ড থেকে উইন্ডোজ লোগো কি চাপ দিয়ে কিছু টাইপ করতে গেলে বা সার্চে ক্লিক করলে সার্চ বার চলে আসবে। প্রথমে উইন্ডোজের সার্চ বারে কমান্ড টাইপ করে দেন এন্টার চাপি। এটি স্ক্রিনে কমান্ড প্রম্পট নিয়ে আসবে। উল্লেখ্য অপারেটিং সিস্টেম ভেদে সার্চ বার ভিন্ন ভিন্ন রূপের হতে পারে। এ দেখো যেখানে দেখেছো এখানে কিন্তু চলে এসেছে সিএমডি কমান্ডের সংক্ষেপে এখানে বলা হয়েছে। ধাপ 2, কমান্ড প্রম্পট উইন্ডোজে আইপি কনফিগারেশন বা অল টাইপ করে এন্টার চাপি। এর ফলে নিম্নোক্ত স্ক্রিনের মতো দেখাবে। তো দেখো এখানে নিচে এই যে দেখো এখানে কমান্ড প্রমোট এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবং এখানে দেখো এটা মার্কও করে দিয়েছে যে আইপি অ্যাড্রেসে দেখো এখানে মার্ক করে দিয়েছে। তারপর দেখো আউটপুটের ইথারনেট সেকশনে থাকা IPv4 অ্যাড্রেস হচ্ছে ডিভাইসটির আইপি অ্যাড্রেস। ওয়্যারলেস সংযোগের ক্ষেত্রে তথ্যগুলো পাওয়া যাবে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই সেকশনে। এই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের ডিভাইসের যে আইপি অ্যাড্রেস খুঁজে পেলাম তা নিচের বক্সে লিখে ফেলি। তো এখানে আমাদের এই যে অ্যাড্রেস এখানে যে চলে এসেছে সেটা আমাদের এটা দেওয়ার পরে যে কোডটা আসবে সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে। এই যে এখানে লিখতে বলা হয়েছে যেখানে আমাদের সেটা লিখতে হবে। তো দেখো আমরা চলে এসেছি, সেটা আমরা এটা লিখে ফেলবো 192.168.1.20 আইপি ভার্সন 4 বা IP4, ঠিক আছে। এটা আমরা সেই ছকটুতে লিখে ফেলবো। তো আমরা কিন্তু লিখে ফেলেছি সেটা, ঠিক আছে। এইটার কথা কিন্তু আমরা একটু আগে আমি উত্তরপত্র দেখিয়েছি, এখানেই সেই কোডটা লিখবা। সে আমাদের যে ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা খুঁজে পেলাম সেই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে লিখবো। তো লিখে ফেলেছি কিন্তু আমরা, ঠিক আছে। তো দেখো এখন কি বলা হয়েছে, আমরা তো নিজেদের ডিভাইসের আইপি অ্যাড্রেস নির্ণয় করা শিখলাম। একইভাবে কিন্তু আমরা কোনো হোস্টের আইপি অ্যাড্রেসও বের করতে পারি। চলো নিচের ধাপগুলো অনুসরণ করে গুগলের আইপি অ্যাড্রেস পিং কমান্ডের মাধ্যমে কিভাবে বের করতে হয় তা শিখে নেই। ধাপ 1, উইন্ডোজ এর সার্চ বারে কমান্ড টাইপ করে এন্টার চাপি। তারপর দেখো এই যেরকম আমরা চাপলাম। তারপর দেখো ধাপ 2 কমান্ড প্রম্পট উইন্ডোজে পিং www.com google.com টাইপ করে এন্টার চাপি। এর ফলে নিচের স্ক্রিনের মতো আউটপুট আসবে। এ দেখো ঠিক এরকম আউটপুটটা আসবে, স্ক্রিনে যেরকম আউটপুটটা চলে এসেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটা কিন্তু এই যে পিং, এই যে এখানে দেওয়া আছে, এই দাও অ্যাড্রেস এই যে এখানে দেওয়া আছে। তারপর আবার এই যে এখানেও দেখো আরেকটা আছে, তারও একটু নিচে করে দিই তাহলে তোমরা সহজে দেখতে পারবে। এখানে কিন্তু দেখো এই যে PIG দিয়ে দেখো এখানে আছে, দেন এই যে এখানে আছে, দেখতে পেরেছো তোমরা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো এটা, এই যে এটা পেয়েছো আশা করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, ধাপ 3, আউটপুট থেকে দেখা যাচ্ছে www.google.com এর আইপি অ্যাড্রেস 142.20.183.228। আইপি অ্যাড্রেস ছাড়াও কতগুলো ডাটা প্যাকেট পাঠানো হয়েছে এবং সেগুলোর মধ্যে কতগুলো প্রাপকের কাছে ঠিকমতো পৌঁছেছে, যাওয়া আসায় কত সময় লেগেছে, সেসব তথ্য দেখা যাচ্ছে। এভাবে আমরা একই ধাপ অনুসরণ করে বিভিন্ন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে পারবো। তাহলে এসো আমাদের পছন্দ মতো কয়েকটি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করি। ছক 5.8 আইপি অ্যাড্রেস নির্ণয়, ওয়েবসাইটের ঠিকানা আর এখানে হবে আইপি অ্যাড্রেসগুলো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই এবং সেটা কমপ্লিট করে ফেলি। তো এর মধ্যে যারা সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখন দেখো ওয়েবসাইটের ঠিকানা, এখানে ওয়েবসাইটের ঠিকানা আর এখানে আইপি অ্যাড্রেস। দেখো youtube.com ওয়েবসাইটের ঠিকানা, আর এই youtube.com-এ এই আইপি অ্যাড্রেসটা পাওয়া যাবে। দেন www.microsoft.com-এ এখানে এই ঠিকানা সার্চ দিলে দেন এই আইপি অ্যাড্রেসটা আমাদের পাওয়া যাবে। দেন yahoo.com-এর আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তো আমরা কিন্তু ওয়েবসাইট ঠিকানা কীভাবে বের করতে হবে সেটা আমরা দেখলাম। এখন আমরা যখনই আমরা বের করব তখন আমরা এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখবো, দেন এন্টার করব, দেন আমাদের আইপি অ্যাড্রেসটা চলে আসবে। তবে এক একটা ডিভাইসের ক্ষেত্রে এক একটা আইপি অ্যাড্রেস পাওয়া যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে আইপি অ্যাড্রেস এবং ওয়েবসাইটের ঠিকানা দেখেছো, এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখো কি বলা হয়েছে। তাহলে এই সেশনে আমরা শিখলাম আইপি অ্যাড্রেস কি এবং কিভাবে একটি কম্পিউটারে বা একটি ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা যায়। আগামী সেশনে আমরা আমাদের বিদ্যালয়ের 2টি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করব। সেশন 6 নেটওয়ার্ক তৈরি করি। এখানে আমরা নেক্সট ক্লাসটি করব সেশন 6 থেকে, ঠিক আছে। তো দেখো সেশন 6-এ আমাদের নেক্সট ক্লাসটি করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 6 নেটওয়ার্ক তৈরি করি এখান থেকে সেশনটি আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আমাদের ক্লাসে শুরু করি। আর এর আগে বলে নিই, তোমরা যারা সাবস্ক্রাইব করছো, আমার ভিডিওগুলো ক্লাসগুলো নিয়মিত করছো, অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি বলে দিবে। এতে করে আমি জানতে পারবো তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে, ঠিক আছে। আন্তরিকতা আমাদের মধ্যে প্রকাশ হয়ে যাবে, কারণ তুমি আমার কথাটা শুনতেছো, আমাকে তোমাদের বিদ্যালয়ের নামটি বলতেছো, ঠিক আছে। তোমার আসলে তোমরা অনেক ভালো, তোমরা আমাকে অনেকটা উৎসাহিত করতেছো যে এত দূর দূরান্ত থেকে আমার ভিডিও ক্লাসগুলো তোমরা করতেছো। তখন আমার ভিডিও করতে, ক্লাসগুলো তৈরি করতে তখন কষ্ট হলো, আর ততটা কষ্ট মনে হয় না আসলে। তো দেখো সেশন 6 নেটওয়ার্ক তৈরি করি। আমাদের নিশ্চয় মনে আছে প্রথম সেশনে আমরা বলেছিলাম যে এই অভিজ্ঞতা শেষে আমরা 2টি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করব। আজকের সেশনে আমরা সেই কাজটি করব। চলো তাহলে এবার আমরা আমাদের বিদ্যালয়ে 2টি কম্পিউটারের মধ্যে কি করব, আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করি। এই নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা পরবর্তী সেশনে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল শেয়ার করতে পারবো। এখানে আমরা উইন্ডোজ 11 এর জন্য ধাপগুলো দেখব, মানে আমাদের যে উইন্ডোজ 11 সেটার জন্য, ঠিক আছে, ধাপগুলো অনুসরণ করব। তো দেখো কাজগুলো করার জন্য উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে প্রবেশ করতে হবে। অপারেটিং সিস্টেম বা এর সংরক্ষণ বা সংস্করণ ভেদে এখানকার প্রতিটি ধাপে দেখানো স্ক্রিন বা উইন্ডোর মতো করে অপশনগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্ক্রিনে থাকা নির্দেশনাগুলো পড়ে অপশনগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। অনেক সময় কিন্তু অপশনগুলো সব দেখা যায় না, সেগুলো কিন্তু একটু খুঁজে বের করলে কিন্তু চলে আসে। এতে ভয় পাবার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, সেই কথাটি এখানে বলা হয়েছে। এই নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে 2টি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি RJ45 কেবল, ঠিক আছে। RJ45 কেবল হলো 2 প্রান্তে 2টি RJ45 কানেক্টর যুক্ত একটি ইথারনেট কেবল, ঠিক আছে, ইথারনেট কেবল। উপকরণগুলি প্রস্তুত হলে নিচের ধাপগুলি অনুসরণ করি। তো ধাপ 1, প্রথমে ভালো করে দেখে নেই কম্পিউটার 2টি চালু আছে কিনা এবং সব কিছু ঠিকমতো চলছে কিনা। তখন আমরা 2টি কম্পিউটার নিলাম এবং চালু করে দেখলাম সব কিছু ঠিকমতো চলছে কিনা। তারপর দেখো তারের 2 প্রান্তে যুক্ত RJ45 কানেক্টরগুলো এখানে কম্পিউটার 2টির ল্যান পোর্টে প্রবেশ করায়। দেখো এখানে এই যে প্রবেশ করানো হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো ধাপ 3,
এখানে ধাপ 3 দেখো, এবার আইপি অ্যাড্রেস সেট আপ করার পালা। এজন্য উইন্ডোজ সার্চ করে কন্ট্রোল প্যানেল লিখে ইন্টার বাটনে চাপ দিই। কন্ট্রোল প্যানেল আসলে সেখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনটিতে ক্লিক করব। তো দেখো এখানে আমরা প্রথমে এসে যাব। তো দেখো আমরা এখানে কন্ট্রোল প্যানেলে যাব, দেন এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করব, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলেছে, ধাপ 4। ধাপ 4-এ বলা হয়েছে পরবর্তী উইন্ডো থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার অপশনটিতে ক্লিক করি। এই দেখো কন্ট্রোল, এখানে নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে যে দেখো নেটওয়ার্ক এখানে চলে এসেছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখানে গিয়ে আমরা কি করব, এই যে এই বিষয়টাতে, তারপর দেখো এই যে এখানে চলে আসছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, দেখেছো নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গিয়ে আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর দেখো ক্লিক করার পরে আমাদের ধাপ 5-এ কী বলা হয়েছে, এই পর্যায়ে উইন্ডোটির বাম পাশ থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস অপশনটি ক্লিক করি। এই দেখো এখানে, এই দেখো এখানে একদম মার্ক করে দেয়াই আছে অলরেডি, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দিব। দেন দেখো পরের ধাপে কি বলা হয়েছে, ধাপ 6-এ এসে আমাদের কাজটি হচ্ছে, এখানে এসে আমরা আমাদের কম্পিউটারে থাকা তারযুক্ত ইথারনেট বা তারবিহীন ওয়াইফাই সবগুলো নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবো। ইথারনেট এর উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করি, অথবা ইথারনেট এর উপর ডাবল ক্লিক করতে হবে, মানে ইথারনেটের উপর ক্লিক করে ডাবল করতে হবে, আর প্রপার্টাইজে একবার ক্লিক করলে হবে। উল্লেখ্য ইথারনেট এর বদলে এখানে অন্য কিছু যেমন লোকাল এরিয়া কানেকশন কথাটিও লেখা থাকতে পারে। এই যে দেখো এখানে দেখো আছে নেটওয়ার্ক কানেকশন, দেখেছো এখানে এই যে দেখো ইথারনেট 2, এটা হচ্ছে ইথারনেট 2। তারপর দেখো ধাপ 7, ইথারনেট প্রপার্টাইজ উইন্ডোতে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি বা আইপি ভার্সন 4 এ ডাবল ক্লিক করি। এই বিষয়টাতে আমাদের ডাবল ক্লিক করতে হবে, যে এখানে দাঁড়াও, এখানে দেখো এই যে এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে, মানে দুইবার ক্লিক করতে হবে। তারপর দেখো ধাপ 8-এ কি বলা হয়েছে, ধাপ 8-এ এসে বলা হয়েছে ইথারনেট প্রপার্টাইজ পেজের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 2 মানে 4 টিসিপি বাই আইপি ভার্সন 4 এ ডাবল ক্লিক করার পর, আইপি মানে দুইবার ক্লিক করার পর আইপি সেট করার ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এ পর্যায়ে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস রেডিও বাটনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো দেখো আমাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, আমাদের এই যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এখানে আমাদের ক্লিক করতে হবে। দেন দেখো আমাদের ধাপ 9 কি করতে হবে, আইপি অ্যাড্রেস এর বক্সে 192.168.1.1.1 আইপিটি বসিয়ে সাবনেট মাস্কের ঘরে ক্লিক করলে সাবনেট মাস্ক আইপি অটোমেটিক্যালি চলে আসবে। সবশেষে ওকে বাটনে ক্লিক করি। ধাপ 10, ঠিক একই প্রক্রিয়ায় দ্বিতীয় কম্পিউটারটিতেও আইপি অ্যাড্রেস সেট করি, তবে সেটি প্রথম কম্পিউটারকে দেয়া আইপি থেকে হতে হবে। দ্বিতীয় কম্পিউটারে বা আইপি অ্যাড্রেসে 192.168.1.2 সেট করি। এ পর্যায়ে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। পরবর্তী সেশনে আমরা দেখব এই নেটওয়ার্ক ব্যবহার করে কীভাবে ফাইল শেয়ার করা যায়। এবার ফাইল শেয়ারের পালা। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরবর্তী সেশনের কাজ এই সেশনের কাজের উপর নির্ভরশীল। তোমাদের বাসায় যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, যারা ল্যাপটপ বা কম্পিউটার এমনিতেই তোমরা ব্যবহার করো, তাদের জন্য এই বিষয়গুলো কিন্তু অনেকটা সুবিধা হবে। যারা না করো তারাও যদি একটু যে কারো তোমাদের ফ্রেন্ডের বা কারো কম্পিউটার বা ল্যাপটপ প্রতিদিন যদি বা স্কুলে তোমাদের ল্যাবরেটরিতে যদি থাকে কম্পিউটার, তোমরা যদি একটু সামনে গিয়ে বসো না, মোবাইল যেভাবে ইউজ করো অনেকটা ওরকমই, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবা না, ঠিক আছে, এই কথাটা বলে নিই। যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমাদের সব কিছু মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা ভয় পাবা না, নিজের উপর আল্লাহর উপর ভরসা রাখো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেন নিজের উপর ভরসা রাখো, এরপর আর কোনো কিছু কঠিন না। তো দেখো আমরা এখন কতটুকু যেন করেছিলাম। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরবর্তী সেশনের কাজ এই সেশনের কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ এই সেশনের কাজ শেষ না করে আমরা পরবর্তী সেশনের কাজ শুরু করতে পারবো না। তবে খেয়াল রাখতে হবে যে কাজগুলো শেষ হওয়ার পর উপরে বর্ণিত ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এর বদলে
অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি রেডিও বাটনে ক্লিক করতে হবে, অন্যথায় পরবর্তী এই কম্পিউটারটি ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত হতে সমস্যা হতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা আছে, এখানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি আইপিএস থেকে দেয়া হয়নি, এটিকে বলা হয় প্রাইভেট আইপি। কিছু নির্দিষ্ট পরিসরের আইপিকে আগে প্রাইভেট আইপি হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে। যে কোনো লোকাল নেটওয়ার্কে এই আইপিগুলো ব্যবহার করে ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। যেহেতু ইন্টারনেট সংযুক্ত হবার প্রয়োজন নেই, সেহেতু এখানে আমাদেরকে রাউটারের আইপি ডিফল্ট গেটওয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। ইন্টারনেটে সংযুক্ত হতে হলে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপিগুলো সেট করতে হবে। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এবং তাদের সংশ্লিষ্ট হোস্ট নেমের তথ্য ধারণ করে এবং প্রয়োজন অনুযায়ী সে তথ্য সরবরাহ করে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটি করে যদি উপকৃত হও সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং তোমরা কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো সেটা আমাকে জানাবে। আমরা নেক্সট ক্লাসটি করবো সেশন 5 ফাইল শেয়ার করি এখান থেকে। নেক্সট আমরা ফাইল শেয়ার কীভাবে করি সেটা আমরা দেখবো। তার যে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 7 ফাইল শেয়ার করে এখান থেকে আলোচনা করবো। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আজ আমরা ক্লাসটি শুরু করে যাচ্ছি। এর আগে বলিনি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেছো অথচ তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নামটি শেয়ার করোনি, জলদি আমাদের সাথে শেয়ার করে ফেলো, আমরাও জানতে পারবো তোমার কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো। এখানে অনেকে তোমরা উল্লেখ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এত বিদ্যালয়ের নাম জানতাম না, আসলে তোমাদের কারণে জানতে পেরেছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা আগের সেশনে আমাদের দুটি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে নেটওয়ার্ক তৈরি করেছি। চলো এবার আমরা আমাদের নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটারের মধ্যে ফাইল বা ফোল্ডার কিভাবে শেয়ার করা যায় তা শিখে নিই। এসো ধাপে ধাপে নিজের কাজগুলো সম্পূর্ণ করি। ঠিক এর আগে আমরা যেভাবে ক্লাসগুলো করেছি, যারা আমার ক্লাসগুলো করেছো তারা খুব সহজে বুঝতে পারবা। ধাপ 1, আগের সেশনে নেটওয়ার্ক তৈরির ধাপ 5 পর্যন্ত একইভাবে সম্পন্ন করি। তবে ধাপ 5-এ চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এর পরিবর্তে চেঞ্জ অ্যাডভান্সড শেয়ারিং সেটিংসে ক্লিক করি। তো দেখো তোমার প্লেলিস্ট থেকে কিন্তু পর্যায়ক্রমে সংগ্রহ করে নিতে পারো যে ভিডিও ক্লাসগুলো মিস করেছো। ঠিক আছে, এখানে দেখো এই যে চেঞ্জ অ্যাডভান্সড শেয়ারিং সেটিংস, তো এখানে আমাদের ক্লিক করতে বলা হয়েছে। তো দেখো নেক্সট আমরা আসবো ধাপ 2। এখন ধাপ 2-এ দেখো গেস্ট অর পাবলিক সেকশনের ছবির মতো টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি অ্যান্ড টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং রেডিও বাটন ক্লিক করি। তো এই যে এখানে দেখো, এই যে এখানে অলরেডি মার্ক করা আছে, তবু আবার আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে দুটো অপশন আছে, এখানে কিন্তু দুটো অপশন আছে। এখানে কিন্তু এই যে এটাতে ক্লিক করা হয়েছে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি, আর এখানে ক্লিক করা হয়েছে এই যে টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে এই দুইটা। ঠিক আছে, তো দেখো এখন আমরা নেক্সটে যাব। এখানে কি বলা আছে দেখো, এই পর্যায়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই প্রথম কম্পিউটার থেকে শেয়ার করা ফাইল বা ফোল্ডার অন্য আরেকটি কম্পিউটার দ্বিতীয় কম্পিউটার থেকে দেখতে পাওয়ার জন্য প্রথম কম্পিউটারে প্রবেশের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে কিনা। পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন না হলে অল নেটওয়ার্ক সেকশনে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং রেডিও বাটনে ক্লিক করতে হবে। সবশেষে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। উল্লেখ্য অপারেটিং সেকশনের সংস্করণ ভেদে এই অপশনটি পাবলিক সেকশনেও থাকতে পারে। তো এই যে দেখো এখানে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ার। তারপর দেখো উপরের সম্পূর্ণ করা ধাপ 2-এর কাজগুলি দ্বিতীয় কম্পিউটারে সম্পন্ন করতে হবে। ধাপ 3, প্রথম কম্পিউটার থেকে যে ফোল্ডার বা ফাইল শেয়ার করতে চাই সেই ফোল্ডারে প্রবেশ করি। শেয়ার মেনু নির্বাচন করে স্পেসিফিক পিপলে ক্লিক করে পরবর্তী উইন্ডোজে যাই। ফোল্ডারে রাইট ক্লিক করে গিভ অ্যাক্সেস টু মাউস নিয়েও স্পেসিফিক পিপলে ক্লিক করা যেতে পারে। অপারেটিং সিস্টেমের সংস্করণ ভেদে শেয়ার মেনুর পরিবর্তে ফাইল এক্সপ্লোরার উইন্ডোর উপরের দিকে শেয়ার উইথ ক্লিক করে কাজটি সম্পন্ন করা যাবে। তো দেখো এই যে দেখো এখানে আছে, ক্লিক করে অলরেডি দেওয়া আছে, দেখো এখানে শেয়ার করা হয়েছে। দেন দেখো স্পেসিফিক পিপল, এখানেও কিন্তু একটি পর্যায়ক্রমে দেওয়া আছে, অলরেডি মার্ক করা আছে তোমাদের বোঝার ক্ষেত্রে।
দেখেছো ঠিক অনেকটা এরকম আসবে। দেখো চিত্র এটা ছিল। আর আমরা এখন দেখব ধাপ 4 নিম্নমুখী আরও চিহ্নযুক্ত ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এভরিওয়ান নির্বাচন করি, এরপর অ্যাড বাটনে ক্লিক করি। অ্যাড বাটনে ক্লিক করার পর শেয়ার করা ফোল্ডারটিতে যদি অন্য কম্পিউটার থেকে কিছু ফাইল রাখার সুযোগ দিতে হয় তাহলে পারমিশন লেভেলে ক্লিক করে রিড এর পরিবর্তে রিড বাই রাইট করে দিতে হবে। পরবর্তীতে কখনো পারমিশন উঠিয়ে নিতে চাইলে রিমুভ ক্লিক করতে হবে। অ্যাডের কাজ সম্পন্ন করার পর শেয়ার বাটন ক্লিক করি, এরপর ডান বাটন আসলে সেটিতে ক্লিক করি। এই যে দেখো এখানে পর্যায়ক্রমে দেয়া আছে, দেখেছো যেখানে সে লেভেলটা দেওয়া আছে ক্রিয়েট এ নিউ ইউজার, দেন অ্যাড, এই দেখো তারপর 2 এখানে দেখো অ্যাড অপশন আসে, দেন অ্যাড করতে হবে। তারপর দেখো 3 এখানে শেয়ারে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর ডান চলে আসে, ডান। এই পর্যায়ে প্রথম কম্পিউটার থেকে শেয়ার দেওয়ার কাজটি সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় কম্পিউটার থেকে শেয়ার দেওয়া ফাইলটি খুঁজে পাওয়ার জন্য পরবর্তী ধাপে যেতে হবে। ধাপ 5, দ্বিতীয় কম্পিউটারটির ফাইল এক্সপ্লোরার ওপেন করে অথবা যে কোনো ফোল্ডারে গিয়ে বাম পাশে নিচের দিকে থাকা নেটওয়ার্ক লেখাটিকে ক্লিক করি। সেখানে আমাদের নেটওয়ার্কে সংযুক্ত অন্য কম্পিউটারটির নাম দেখা যাবে। তারপর দেখো সেটিতে ক্লিক করলেই সে কম্পিউটার থেকে শেয়ার করা ফোল্ডার বা ফাইলগুলো দেখতে পাওয়া যাবে। এখন দেখো এই যে এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক এরকম করেই আমাদের ফাইলটা চলে আসবে। তারপর দেখো তাহলে আমরা আমাদের বিদ্যালয়ের দুটি কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করে ফাইল শেয়ার করা শিখে গেলাম। বাড়িতে যদি আমাদের দুটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে সেখানে আমরা এই একই ধাপগুলো সম্পন্ন করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করতে পারবো এবং প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারবো। তো এই পর্যন্তই ছিল আমাদের এই ক্লাসটি এবং সেশনটি এখানেই শেষ হলো, সাথে সাথে অধ্যায়টিও শেষ হয়ে গেলো। আমাদের শিখন অভিজ্ঞতা 5 কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট ক্লাস করব শিখন অভিজ্ঞতা 6 ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেল এবং তোমরা কে কোন বিদ্যালয় থেকে বা কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে জানাবে। তো দেখো এখানে আমাদের ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেল। আজ আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।